নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। শুরু করছি আজকের বেঙ্গল লাইন। প্রথমেই যে খবরে চোখ রাখবো, তলব অনুযায়ী শনিবার বোলপুর থানায় হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। বদলে এসডিপিও অফিসে এলেন তার আইনজীবীরা। রবিবার ফের অনুব্রতকে তলব করা হয়েছে। দুটি জামিনযোগ্য এবং দুটি জামিন অযোগ্য ধারায় অনুব্রত বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 24 ঘন্টার সময় পেয়েছিলেন, তারপরেও তলব মেরে বোলপুর থানায় হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। অসুস্থ, এই কারণে কেষ্ট থানায় আসেননি। অনুব্রতর আইনজীবীরা বোলপুরে এসডিপিও অফিসে হাজির হন, তবে এখনই সুর নরম করছে না পুলিশ। রবিবার আবার তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে 4টি ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দুটি জামিন অযোগ্য ধারায় এবং দুটি মামলা জামিনযোগ্য ধারায়। শুক্রবার সুকান্ত মজুমদার একটি অডিও ক্লিপিং সামনে আনেন। মুহূর্তের মধ্যে সেই ক্লিপিং ভাইরাল হয়ে যায়। সেখানে শোনা গেছে অনুব্রত কুৎসিত কদর্য ভাষায় গালাগাল করার পাশাপাশি হুমকি দিচ্ছেন বোলপুর থানার আইসি লিটন হালদারকে। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না? সিঙ্গিতে কি হয়েছে তোর? পরশু ডেপুটেশনে ডেট কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। অনুব্রতর এই হুমকি নিয়ে আলোড়ন পড়ে যায় রাজ্য রাজনীতিতে। দলের নির্দেশে ক্ষমা চাইতে বাধ্য হন অনুব্রত মণ্ডল। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক, ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন শুধু মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। আইসিকে এই ভাষায় আক্রমণের পরেও পুলিশ তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নেয়নি। একদিন পর তাকে তলব করা হয় মাত্র। শনিবার তার হাজিরার কথা ছিল, সে হাজিরাও তিনি এড়িয়ে গেলেন। এর আগে গরু পাচার মামলায় দীর্ঘদিন ধরে সিবিআই তলব এড়িয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ কেষ্ট মণ্ডল। সেক্ষেত্রে অনুব্রতর যুক্তি ছিল অসুস্থতা। এবারেও অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে গেলেন। রবিবার তিনি হাজিরা দেবেন নাকি অসুস্থতার কথা বলে আবারও হাজিরা এড়াবেন? দীর্ঘদিন হাজিরা এড়ানোর পর সিবিআই বোলপুরের বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। সেই সাহস কি দেখাতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? নিউজ টাইম। মিছিল করতে চেয়েছিলেন শিক্ষকরা, তাদের তুলে নিয়ে গেল পুলিশ। আইসিকে জঘন্য ভাষায় গালিগাল করে হুমকি অনুব্রত মণ্ডলের। 24 ঘন্টা পরেও তলব করে হাত গুটিয়ে ফেলল পুলিশ। এক রাজ্যে পুলিশের দুই চেহারা সামনে এলো একই দিনে। শুক্রবার একই পুলিশের দুই ভূমিকা দেখল রাজ্যের মানুষ। দৃশ্য এক, চাকরিহারা শিক্ষকরা মিছিল করে নবান্ন যাওয়ার কর্মসূচি নিয়েছিল। নবান্ন তো দূরের কথা, মিছিলই করতে দিল না অতি তৎপর পুলিশ। শিয়ালদা ধর্মতলা সল্টলেকে কাউকে শিক্ষক বলে মনে হলেই চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। পুলিশের বলপ্রয়োগে আহত হয়েছেন একাধিক শিক্ষক। দৃশ্য দুই, ভাইরাল অডিওয় আলোড়ন উঠল রাজ্যে। অডিওয় শোনা গেল বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল অশালীন অশ্রাব্য ভাষায় গালাগাল করছেন কর্তব্যরত আইসিকে। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। অডিওয়ে গলা অনুব্রত মণ্ডলেরই, তাও স্বীকার করা হলো। শিক্ষক আন্দোলনে অতি তৎপর পুলিশ এবার কি করলো? 24 ঘন্টা পরে অনুব্রত মণ্ডলকে থানায় তলব করেই তাদের যাবতীয় কর্তব্য পালন করলো।
24 ঘন্টা পরে অনুব্রত মণ্ডল যথারীতি এলেন না। তারপর বীরভূম পুলিশ কি ব্যবস্থা নিল? আবারও 24 ঘন্টা সময় দিল অনুব্রতকে। পুলিশ কতটা নির্লজ্জ হতে পারে? আইন অনুযায়ী সরকারে ও ইউনিফর্ম পরেছিল, পুলিশ থানার মধ্যে ছিল আইসি। যখন কোনো সরকারি কর্মচারী সরকারি ডিউটিতে থাকে তখন তাকে কেউ যদি হুমকি দেয়, ভয় দেখায়, গাল দেয়, অপমান করে, তাহলে এটা ক্রিমিনাল অফেন্স। সেই ক্রিমিনাল অফেন্স অনুযায়ী পুলিশ কেন ব্যবস্থা নিল না, তাতে বোঝা যাচ্ছে যে রাজ্যের পুলিশেরও কি দুরবস্থা। তৃণমূলের চেহারা তো বোঝা গেল, পুলিশকে এই জায়গায় কে নিয়ে গেল? আজকে পুলিশ প্রশাসন এই জায়গায় গেল কেন? রাজ্যের পুলিশের তো এরকম অবস্থা ছিল না। শুধু এফআইআর করে ছেড়ে দিলে হবে? তা গ্রেপ্তার করা উচিত ছিল। দিদির প্রিয় কেসটাকে বাঁচানোর ময়দানে নেমেছে। তারা কিছুর পরোয়া করে না, কারণ তারা জানে যে ভোট কেড়ে নিব, মেরে নিব, পয়সা দিয়ে কিনে নিব। এই তাদের অ্যাটিটিউডটা এইরকম। বাকি কী আছে যায় ভাঁড় মে। কেসটা চিঠি করে দিয়েছে, সেটাই যথেষ্ট। কেসটার পকেটের পুলিশ, কারণ দিদি মারা করলে কোন পুলিশের ক্ষমতা আছে? এটা যদি আমরা করতাম তো তখন জেলে চলে যেতাম। এটা যদি অন্য পার্টির কেউ করতে তখন জেলে। কত রকমের যে কেস তো ঠিক নাই। দিদির কেসটা, দিদির প্রিয় কেসটা, তার কোনো কিছুতে যাতে অসুবিধা না হয়, দিদি সেটা করে চলবেন। তবে বাস্তব এটাই, অনুব্রত মণ্ডলকে যে থানায় ডেকে পাঠানোর সাহস করেছে পুলিশ, এটাই অকল্পনীয়। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে তার আদরের কেষ্ট একের পর এক বিতর্কে জড়িয়েছেন। পুলিশকে বোম মারতে বলেছেন, পুলিশকে হুকুম দিয়েছেন, কোথাও কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি পুলিশ। এবার অনুব্রতকে তলব করা হয়েছে, 4টি ধারায় মামলা দায়ের করা হয়েছে। দলের নির্দেশে ক্ষমা চেয়েছেন অনুব্রত। বীরভূমের বাঘের কি তাহলে সত্যিই দুর্দিন? জেলা সভাপতি পদ গেছে, ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে কাজল শেখ। দলনেত্রী কি এবার কেসটাকে সরিয়ে শেখকেই চোখের কাজল করতে চাইছেন? আমার মনে হয় ক্লিপে শুধু খেলা করেনি, ক্লিপের সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে ছেড়ে কাজলের কোলে চাপার চেষ্টা করছেন। রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার ক্ষমতা একজন তার দলেরই নেতা, মুসলিম নেতার হাতে তুলে দিচ্ছেন। আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা টেন্ডেন্সি এবং এই সাম্প্রদায়িক টেন্ডেন্সি। চাকরিহারা শিক্ষকদের প্রতি অনায়াসে নির্দয় হয়ে উঠতে পারে পুলিশ। তাদের উপর হালকা বল প্রয়োগ করা যায়, কিন্তু অনুমতি না মিললে কেষ্টকে তলব করাও যায় না। শুক্রবারের ঘটনাবলীর নির্যাস এটাই, বাকিটা সবই প্রহসন। মত রাজনৈতিক মহলের। নিউজ টাইম। প্রাক্তন পুলিশ কর্তার তীর অনুব্রত মণ্ডলের দিকে। বোলপুরের আইসিকে হুমকি দেওয়ার ঘটনায় কার্যত চাপের মুখে অনুব্রত মণ্ডল। পুলিশকে এভাবে হুমকি দেওয়া সত্ত্বেও পুলিশ মন্ত্রী কেন পদক্ষেপ নিচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। অনুব্রত মণ্ডল কি এটা প্রথম ঘটনা? আপনি 2017 সালে ডিএসপি কাশীনাথ মিস্ত্রির কথা মনে আছে? ইউনিফর্ম পরেছিলেন, তো সামনে তার ঘড়ি দেখে, টাইম দেখে বলে যে এতটার মধ্যে তিনি যা বলছেন সেগুলো যদি না করা হয় তাহলে ঢুকে যে ভয়ঙ্কর খেলা খেলে দেবেন বা সব তছনছ করে দেবেন। ডিএসপি সেটা মেনে নিয়েছিলেন না আপত্তি করেছিলেন বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন? মেনে নিয়েছিলেন। তো আপনি দেখুন, ডিএসপির কথা না, বগটুয়ের কথা আপনার মনে আছে? ঘটনার পর যখন মুখ্যমন্ত্রী এবং ডিজি ওখানে গিয়েছিলেন, তো তখন ডিজিকে এবং পুলিশ মন্ত্রীকে তো এই ব্যক্তি তো নির্দেশ দিয়েছিলেন যে এই কেসটা সুচপুরের মতো সাজাতে হবে। তো যিনি পুলিশ মন্ত্রীকে ডাইরেকশন দেন, ডিজিকে দেন, তো তিনি থানার একজন ইন্সপেক্টরের সঙ্গে কি করতে পারেন সেটা আপনি বুঝতেই পারেন। আপনার মনে আছে যে 2013 সালে একটা প্রকাশ্য জনসভায় তিনি বলেছিলেন যে আমাদের বিরুদ্ধে কেউ ভোটে দাঁড়ালে তার বাড়িতে আগুন লাগাও, পুলিশ বাঁচাতে আসলে পুলিশকে বোমা মারো। সে কেসে অনুব্রতের কোনো সাজা হয়েছে? তো পুলিশ মন্ত্রী যদি নিজের লোক হয়, পুলিশ মন্ত্রী যদি বলেন
যে তাকে বীরের সম্মান দিয়ে বের করতে হবে। পুলিশ মন্ত্রী যদি বলেন যে কেষ্ট কী করেছে, অর্থাৎ কোনো অপরাধ করেনি, তাহলে ওনার সাহস হবে না কেন? যদি রাজ্যের কোনো মন্ত্রী বলে যে তিনি বাঘ, তো বাঘে তো মানুষ খাবেই। কারণটা খুব সোজা, আমাদের রাজ্যের শাসক দলের এখন এতটাই দুর্নীতির দুর্নাম হয়েছে, এতটাই ব্যর্থতা, যে অবাধ এবং সুষ্ঠু ভোট হলে তারা ক্ষমতায় থাকবেন না। তো ক্ষমতায় থাকতে হলে যারা ভোট রিগিং করে জিতাবে তাদের দরকার। সেই জন্য অনুব্রত মণ্ডলের মতো লোকদের তাদের পুষে রাখতে হয়। ওষুধ যদি খান সেটা তিনি খান, অন্য কেউ তো তাকে জোর করে খাওয়াই দেয়নি। অতএব তার দায়িত্ব তো তাকে নিতে হবে। যে খুশি নুরুল হুদা ভদ্রলোক একদম প্রথম দিক থেকে তৃণমূল করতেন, তাকে গাঁজা কেস দিয়ে আটকে রেখেছিলেন, দীর্ঘদিন তিনি হাজতে ছিলেন। তো একজন শাসক দলের লোককে তিনি পুলিশকে বলে ফলস গাঁজা কেস দিয়ে দিতে পারছেন, এবং এটা নতুন নয়। আপনারা শোনেননি ওই যে মোটামতো মেয়েটা কি যেন বিজেপি করে, গাঁজা কেস দিয়ে দেয়, এসপিকে ফোন করে, প্রকাশ্য মিটিংয়ে বলছেন। তাই জন্য এসপিকে ফোন করলে গাঁজা কেস দেবে, ওর কাছে গাঁজা থাকার দরকার নাই। তো তার মানে পুলিশ অফিসাররা তার কোথায় উঠবোস করেন, সেই জন্য তিনি এরকম বলে সাহস করেছেন। কোনো কোর্টে কি অনুব্রত সাজা ঘোষণা হয়েছে? তো উনি যেটা ছিলেন জেলে না, জুডিশিয়াল কাস্টডিতে হাজতে ছিলেন। সংশোধন শুরু হয় সাজা ঘোষণার পর, ওনার জেল হয়নি এখনো, ওনার দোষী সাব্যস্ত হননি কোথাও। ভগবান ভরসা ছাড়া তো আমি আর কিছু বলতে পারবো না, কারণ যাদের ওপর মানুষ ভরসা করবে সে পুলিশ মন্ত্রী যদি গুন্ডা বদমাশদের দাবিদার হয়, গুন্ডা বদমাশদের রক্ষাকর্ত্রী হয়, তো তাহলে মানুষ কী করে নিরাপত্তা পাবে? সম্ভব নয়। কালীগঞ্জে উপনির্বাচন, সেই খবর নিয়ে ফিরবো একটা বিরতির পর। এবার যে খবরের দিকে চোখ রাখবো, তৃণমূলের পর কালীগঞ্জ উপনির্বাচনের কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি ও কংগ্রেস। প্রাক্তন পুলিশ আধিকারিক কাবিল উদ্দিন শেখকে প্রার্থী করেছে হাত শিবির, অন্যদিকে আশিস ঘোষকে টিকিট দিয়েছে বিজেপি। এরই মধ্যে নির্বাচনী প্রচারে গিয়ে বিতর্কে জড়ালেন কালীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত মুখোপাধ্যায়। সাধারণ মানুষদের হুমকি দেওয়ার অভিযোগ, নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা। কালীগঞ্জ উপনির্বাচন উপলক্ষে আসরে নেমে পড়েছে সব দলই। তৃণমূল আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে, এবার কংগ্রেসও প্রার্থীর নাম জানিয়ে দিল। তবে প্রচার শুরু হতে না হতেই ছড়িয়ে গেল বিতর্ক। সমাজ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। কালীগঞ্জ বাজারে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী আলিফ আহমেদ। ভিডিওতে দেখা যাচ্ছে প্রচারে বেরিয়ে সাধারণ মানুষদের হুমকি দিচ্ছেন কালীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত মুখোপাধ্যায়। শাসক দলের ঔদ্ধত্যের এই ছবি প্রকাশ হতেই জাতীয় নির্বাচনী কমিশনে লিখিত অভিযোগ জানান কৃষ্ণনগর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস। আসন্ন উপনির্বাচনের শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। আমরা চাচ্ছি যে শান্তিপূর্ণ একটা নির্বাচন হোক, তারপরে মানুষ যাকে রায় দেবে সেই জিতবে। কিন্তু তৃণমূল যার স্বভাবসদ্য যে ভঙ্গিমায়, তৃণমূলের যে নেতাদের যে সব জায়গায় যে আচরণ, সেই আচরণের বহিঃপ্রকাশ পেয়েছে আমাদের এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে। তৃণমূলের স্থানীয় নেতা সে ভোট প্রচারে বেরিয়ে সব সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে যে ভোটের পরে দেখে নেব সবাইকে। অর্থাৎ এই যে হুমকি, এই হুমকি সাধারণ মানুষ কিন্তু এটা ভালো চোখে দেখছে না বলে মনে করছে। আগামী যে তার জন্যেই আমরা নির্বাচন কমিশনকে এর জন্যে আমরা অভিযোগ জানিয়েছি, এবং এইসব ব্যক্তির যেন উপযুক্ত শাস্তি হয় এবং ইমিডিয়েট তাকে গ্রেপ্তার করা হয়। আর তার জন্যই কিন্তু আমরা নির্বাচন কমিশনকে দ্বারস্থ হয়েছি। তৃণমূলের পর কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। প্রাক্তন পুলিশ আধিকারিক কাবিল উদ্দিন শেখকে প্রার্থী করেছে হাত শিবির। শর্ত সাপেক্ষে কংগ্রেসকে আসনটি ছেড়েছে ফ্রন্ট শরীফ আরএসপি। শুক্রবার বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। কালীগঞ্জ উপনির্বাচনে বাম কংগ্রেস জোট হবে কিনা তা নিয়ে প্রথম থেকেই ধোঁয়াশা ছিল।
সিপিআইএম ওই আসনে আলাদাভাবে প্রার্থী দিতে চেয়েছিল, তবে শরিকদের চাপে পিছু হটতে হয় সেলিমদের। শুক্রবার আরএসপির শর্ত দেয় 26-এর নির্বাচনে আসনটি তাদের ছাড়লে তবেই উপনির্বাচনে কংগ্রেসকে আসন ছাড়া হবে। প্রার্থী ঘোষণা করে দিতে পারতাম, কিন্তু আমরা চাইছি বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে একটা করতে। বামফ্রন্ট শুধু নয়, বামফ্রন্টের বাইরে যে বামপন্থী শক্তি আছে, ব্যক্তি আছে, গোষ্ঠী আছে, তাদেরকে নেওয়া, তারপরে বিজেপি তৃণমূল বিরোধী যত শক্তি আছে তাদেরকে একসঙ্গে সংগঠন করা। সেই জন্য দাঁড়িয়ে আমাদের কিছুটা সেখানে আত্মত্যাগ স্বীকার করতে হয়, আর কিছুটা উভয়কে সবাইকে ছাড়তে হয়। তারপরে বলেছিলাম যে আমরা পার্টিতে আলোচনা করব, সিদ্ধান্ত করব বুধবার দিন, তারপরে আমরা বামফ্রন্টে বৈঠক করবো, তারপরে আমরা কংগ্রেসের কথা বলবো। 2021 সালে এই আসনটিতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসই। শাসক দলের প্রভাব বেশি থাকে বলে উপনির্বাচনে সাধারণভাবে শাসক দলেরই জয়ের সম্ভাবনা বেশি থাকে। কালীগঞ্জ উপনির্বাচনকে গুরুত্ব দিচ্ছে না বিজেপিও। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির প্রভাব উপনির্বাচনের ফলে বোঝা যাবে না বলেই মনে করছে রাজনৈতিক শিবির। নিউজ টাইম।